সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ। পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। এই বিভাগে আমার আর আসা হবে না। আমি একবারই তো আসলাম, একটা জায়গায় কোনো সমস্যা নাই, এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি। আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি। ঘটনা ছোট, রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। কয়া দিমো কিন্তু কে করিছে। সংসদ ব্যবস্থা যেটি ৩০০ আসনে নির্বাচন, সেই সংসদীয় নির্বাচন ব্যবস্থাকে দুকক্ষ বিশিষ্ট একটি সংসদ করার একটা প্রস্তাবনা চূড়ান্ত হয়েছে বলে প্রথম আলো একটি সংবাদ প্রকাশ করেছে এবং আরো অন্যান্যরা সংবাদ প্রকাশ করেছে। আমরা জানি যে ইতিমধ্যে আমলিক সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আজকে কলে মেলা ইস্যু, বুঝেছেন? এটা নিয়ে ধরি। ওই যে কুদ্দুস বয়াতি আছে না, ওরা একটা চমৎকার গান আছে কলে, কোনটা ছেড়ে কোনটারে ধরি। শুনিছেন? শোনেন নাই? আরে এডিটর সাহেব এনে শুনে দেন না, এরপরে তো বাম্বু চলবে বরাবর। এনা সবাই এনার্জি নিয়ে নিক, তাই না? শোনেন। সাথে প্রেম করি, এইটাও ভালো, এইটাও ভালো, এইটাও ভালো, এইটাও ভালো, কারে তো একারে ওহন দিয়া করি, কোনটা ছেড়ে কোনটা ধরি। গানটা ক্যাঙ্কা ভালো না? এনার্জি আসিছে না? হ্যাঁ, কুদ্দুস বয়াতি কলে আমার খুব প্রিয় শিল্পী, বুঝছাও। এবার আসেন প্রথম ইস্যু। আমি গতকাল কইছিলাম না যে আগাম নির্বাচনের ইন্ডিয়ার ইস্যু। বিনা সিকরি কি বলেছিল দেখান তো এডিটর সাহেব, আবার দেখান। The political parties of Bangladesh are saying this to Mohammed Yunus. Elections first. The reforms are to be done only by an elected government. This is business. ঠিক তার পরদিন বলল ভারতীয় সেনা প্রধান যে 5 তারিখ নাকি সারাক্ষণ সে ওয়াকার সাহেবের টাচে ছিল। হ্যাঁ, ওর মুখেই শোনেন, নিজের মুখেই শুনেন। এই যে এডিটর সাহেব শুনে দেন। I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter in November 24 we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. তাইলে ওয়াকার সাহেবের মধ্যস্থতায় যা যা হয়েছে পাওয়ার ট্রান্সফারের, তা ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে আলাপ করে হয়েছে, ঠিক কিনা? এবার বুঝেছেন তো বিপ্লব কখন কেমনে কোনটি গেছে? আমি কই নাই আগে কইছিলাম, কই নাই আগে ক্যান্টনমেন্টে যায়েন না কইছিলাম না? কইছিলাম। এখন বুঝেছেন তো যে মাখা ভাত খাইছেন আর জনগণরে খাওয়াইছেন, তা মাইকা দিছিল ইন্ডিয়া। আর কি কইছে? নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে। আবার শুনেন। When we talk about the relationship we should talk about when there is an elected government. তার মানে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে, বিএনপি ক্ষমতাতে আসলে তার আর ডিস্টার্ব দেবে না, তার আগে যত পারা যায় ডিস্টার্ব দেবে, ঠিক কিনা বলেন? এবার আসেন দ্বিতীয় ইস্যু। বিশিষ্ট বাম মোশাহিদা সুলতানা হাঙ্কেরে প্রথম আলো ওটা একটা জুলাই বিপ্লব নিয়ে কলাম লিখেছে। সেটি লিখেছে আনু মোহাম্মদ নাকি এক দফার ঘোষণা দিছিল, আর তারপরেই নাকি হাসিনা পলাইছিল, বুঝাও। লিখেছে প্রেস ক্লাবে হাসিনা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ। ঘোষণার পরপর একটি মিছিল প্রেস ক্লাব থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে। বিগত দিনগুলোর কারফিউর থমথমে পরিবেশকে পেছনে ফেলে এই মিছিলে অংশ নেয় দলমত, শ্রেণী, পেশা, বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ। হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে। ওরে বাবা, হ্যাঁ আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্ররা 3রা আগস্ট শহীদ মিনার থেকে। এই যে না এইটা সাহেব গুগলে এক দফার ঘোষণা লিখে সার্চ দেন তো কি কি আসে। দেখেছেন আনু মোহাম্মদের নাম আছে। দ্রোহযাত্রার প্রধান দাবি কি ছিল? দ্রোহযাত্রা দিয়ে একটা সার্চ দেন না এডিটর সাহেব, 24 ঘন্টার মধ্যে সবার মুক্তি। দেখেছেন? হ্যাঁ, সরকারের পদত্যাগ চাইছিল,
কিন্তু সেটা এক দফা ছিল না, মেলা দফা ছিল তার সাথে। এভাবে ইতিহাস পাল্টায় যায়, বুঝছাও? এভাবেই প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের লেগা, মানে রক্ত দিল সবাই আর নেতৃত্ব হয়েছে বামের। এবার আসেন চট্টগ্রামের ওসি নিজামরে ধোলাই দেওয়ার ঘটনা, বিএনপির প্রতিক্রিয়া নিয়ে একটা কথা কয়ে নিই। ওসি নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার ছিল। ওসি নিজামউদ্দিনের মা খালেদা মেম্বার, সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়ইতলি চকরিয়া। এই যে সিআইপি সালাউদ্দিনের পাশের ছবিটা দেখেন, আর একটা ছবি দেখেন ওসি নিজামের, দেখেছেন বন্দুক ধরে আছে কিংকা করিয়া। তখনও কোতোয়ালি থানার ওসি ইনভেস্টিগেশন 2014 সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরেছে নিজের হাতে, দেখেছেন? ওরে কিছুই করা হয়নি, ধরে থানার দেওয়া হয়েছে। টানাটানির সময় জামা ছিঁড়িছে। থানার দেওয়া হয়েছে কেন? কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদদের, কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে বাদ দিয়ে দিছে, দেখেছেন? বাদীকে না জানায় মামলা থেকে নাম বাদ দেওয়া যায় না, বাদীকে জানানোই হয় না। এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে আমি জানবার চাই, আমারে নাম দিবেন, ওর তদন্ত আমি আর আন্দাই দিব। এই নিজামরে ধরিছে শহীদুল ইসলাম শহীদ নামে স্বেচ্ছাসেবক দলের নেতা এক বীর যুবক, আমার স্যালুট তারে দল থেকে বহিষ্কার করে দিছে। কেন? দুইটা কারণে। দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত মীর নাসিরের ছেলে মীর হেলাল ছেলেটার বিরুদ্ধে অবস্থান নিছে। দেখেন নেতা তারেক রহমান সাহেবের বক্তৃতা দেন এত পরিষ্কার ভাবে বোঝানোর পরে যারা না বোঝার ভান করার তারা দায় দায়িত্ব তো দল তুলো কিলে দুষ্ট গুরুত্ব শূন্য গোয়াল বহুত বেটার। আর পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিছে এই খুনি নিজামের জন্য ওদের মনে নাকি গভীর সমবেদনা তৈরি হয়েছে। হারাম জাদা, হাজারের উপরে ছাত্র জনতারে পাখির মতো গুলি করে মাইরা ফেলাইছো, 25,000 ছাত্র জনতাকে চিরজীবনের জন্য পঙ্গু করে দিছো। ঠোলা বাচ্চা, ঠোলা তোর হৃদয় আছে মাদার। ওই শহীদুল কি বলতেছে শোনেন, যে আমার ছেলে দেখতে দেশ নাই। শোনান এডিটর সাহেব। আমি আমার বাচ্চা দেখতে পারি নাই, আমি আমার বাচ্চার মুখ দেখতে পারি নাই। এ হচ্ছে ওসি নিজাম, সাদত ভাইকে জেলে লাঞ্ছিত করেছিল, আমাদেরকে লাঞ্ছিত করেছিল। জামাতের নেতাকে ধরে শিশু সন্ত্রাসী বলে চালান দিছে 3-3 বার। তার দোকান লুটপাট করেছে, বউ বাচ্চা গেছে দেখা করতে, বাচ্চার 104 ডিগ্রি জ্বর আসছিল, দেখা করতে দেন, সারা রাত ওই বাচ্চাটারে বসায় রাখিছে। আলিয়া মাদ্রাসা ক্লাস 8-এর ছাত্রদের ধরে নিয়ে গেছে, পরীক্ষা দিছে বাচ্চাটা জেল থেকে। এখন ঠোলা অ্যাসোসিয়েশনে হৃদয় বাইরে হয়েছে শালা, 14 জেনারেশনের জাউরা শালা। বিএনপি ভাবিছে ঠোলা দিয়ে ইলেকশন করাবি, তাই পুলিশের গেছে বিএনপি। এখন এই শহীদুল ইসলামকে নিজাম সাইজ করবি। এই নিজাম, শহীদুলের যদি কিছু হলে না তো ঠ্যাং এটা ভেজে খামু কলে আমি। শহীদুল, তুমি ছাত্রদের নাগরিক কমিটির জয়েন দাও, তুমি উটি নেতা হবা। তোমার বীরত্বরে স্যালুট আমার। নাগরিক কমিটি করছি, যেটি ইনকা স্পিরিটেড বিএনপির তৃণমূল কর্মীর সাথে বেইনসাফি করবে বিএনপি না, তারই নিয়ে নিবা। ওই যে ইসকনের নামে মামলা করেছিল না যে বিএনপি নেতা, তাকে নিয়ে নাও। ওই চট্টগ্রামে হিরোইক ইমেজ তৈরি করতে পারবি। এবার আসেন মিজানুর রহমান আজাহারির তাফসির মাহফিলে গ্যাঞ্জাম নিয়ে কথা বলি। সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে, তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ। শুনেন তার কথা, শুনেন শেষ দিকের কথা। এই জায়গাটাতে এরকম কেন হইলো? শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, ধাক্কাধাক্কি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? তোমরা তো ব্যথা পাবা তো। বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি? বসো। এটা আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তোমরা একটু শান্ত হবে না? হ্যাঁ, বসো। আর 2 মিনিট একটু কোঅপারেট করো। 2 মিনিট একটু কোঅপারেট করো। জি পুলিশ ভাইরা, হ্যাঁ আস্তে জি বসে যাবে। হ্যাঁ ঠিক আছে, 2 মিনিট। এই বিভাগে আমার আর আসা হবে না, আমি একবারই তো আসলাম। সো যা বলার তো আমি এখনই বলতে হবে, এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো, হবিগঞ্জে আসবো। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে। বসো, শেষ করে দিব। এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে। বসো। মাশাআল্লাহ, এই ঠিক আছে। আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি। ঘটনা ছোট, রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। আজারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গায় একটা অল্প কিছু লোক এই কাজটা করেছে। শুনেন, পুরো লক্ষ লক্ষ মানুষ, আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে। একটা জায়গায় কোনো সমস্যা নাই, এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি।
না নিজে শুনতে পারতেছো, না অন্যকে শুনতে দিচ্ছ, না আমাকে বলতে দিচ্ছ। কি করতেছো তোমরা, এগুলো কি করতেছো? আমি আজকে জাস্ট অ্যাজ এ জেস্টার অফ গুডউইল, আমি নামটা কইলাম না কে করিছে, কয়া দিব কিন্তু কে করিছে এইটা। এই হট্টগোল হয়ে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মাহফিল আজারি সাহেব? কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে মাহফিলে আজারি সাহেব হেস্তনেস্ত শিকার হবে, এটা কইছে বিএনপি নেতা। সত্যি কথা, আমি ব্যানে করছি না। এই যে শুনেন, রহমান আজারি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহস সে কোথায় পায়? আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন এই মুসলিম লীগের কারণে। কারণ এই মুসলিম লীগ কিন্তু বিএনপি কে পছন্দ করে, এই মুসলিম লীগ কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে। কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে, ধর্মের কথা বলে, মাথায় টুপি লাগিয়ে, পাঞ্জাবি পরে বিএনপি কে বলবেন না আপনি, তাহলে কিন্তু আস্তে আস্তে শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। ঠিক তার পরদিন এই ঘটনা ঘটলো। তার আগে তো অনেক নেতা, রিজভী ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে, এখন আজারির উপর কেন বিএনপি বিলা? দুইটা কারণে। এক, বিএনপির তো জমায়েত করতে টাকা খরচা হয়, এমন কোনো বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে। খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে, কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক। আর আজহারীর বক্তব্য শোনার জন্য স্মরণকালের সর্ববৃহৎ সভা হচ্ছে, যেটি যাচ্ছে সেটি হচ্ছে। এটা গা টাটাইতেছে বিএনপির। জনসমাগম মানে ক্ষমতা, বুঝছাও? আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা, আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা, এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে। আর দুই নাম্বার, ইন্ডিয়ার ডরায় জনপ্রিয় ইসলামী বক্তারে, এই জন্যই তারা চড়াও হয়েছিল মৌলানা দেলাওয়ার হোসেন সাইদের উপরে। আজহারী সাহেব ইভেন বিগার থ্রেট তাদের জন্য বড় ভয়, কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয়। আজহারী জামাত করে না, তার বয়স কম, তারা যুদ্ধাপরাধী বানাইতে পারবে না, চমৎকার কথা বলে, আধুনিক মননশীল, অপূর্ব সুন্দর গলা আর চেহারা, মাশাআল্লাহ, ইংরেজি বলতে পারে ভালো। এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া? করবে না। এক বেকুব তার মাথার দাম ধার্য করেছে, শুনেছেন? শুনেন। দেখেছেন, তার জানের উপরে উঠে গেছে। পুলিশকে করছে ওই হারামজাদার এখন ধরে প্যাকেট করেন, ওই যে কইছে 10 লাখ টাকা দিবে, ও প্যাকেট করেন। বিএনপি নেতারাও খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজহারী হুজুরের পিছে লাগিছে। দেখেন দুদু ভাই কয় আজার নাকি মাজার কি যেন আছে, দেখেন শুনেন। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে। দুদু ভাই, আপনারা যে বিএনপির দুদু বলে এটা জানেন? হ্যাঁ, দুদু দুদু, বুকের দুদু, বুকের দুদু নাম বিকৃত করেন কে? বেদবি কুটি থেকে শিখেছেন। আপনার কর্মী আপনার কথা না শুনে আজহারী হুজুরের কথা শুনবি? এটা জানেন না তো? কর্মীর সাথে তো যোগাযোগ নাই, জিজ্ঞেস করে দেখেন। আজহারী হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন, আর আপনার পিছে যে কি কয় শুনেন। নিজেরা বেশি হারকুলিস ভাবেন না, বুঝছেন? উগলের দিন বাগে খেছে। আওয়ামী লীগ আমলে ওয়াজে আইসা আওয়ামী লীগ নেতারা চড়াও হইতো না, দেখেছেন না? চড়াও হইতো না, এখন বিএনপি নেতারা চড়াও হচ্ছে। এই যে দেখেন, এটা আমার শহরে বগুড়ায় মাওলানা বজরুল রশিদ মিয়া, আমি কলে খুব পছন্দ করি, খুব চমৎকার একজন আলেম, কলে খুব সুন্দর ওয়াজ করেন, উনার উপরে চড়াও হয়েছে। মিজাজ খারাপ হয়ে গেছে দেখে। আর চড়াও হয়েছে কে? আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপি নেতা বাদশা, দুই ভাই দুই দল করে, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি। ওর ভাই বগুড়া শহরের কোনো জমি বাকি রাখে না, এই যে মোহন দখল করেছে, দুই ভাই দল করে সিস্টেম করে এখন আরেক ভাই রাজত্ব চালাইতেছে বগুড়ায়। রাগা পাঁচতলা দুর্বৃত্ত ফ্যামিলি। শোনেন কি করিছে। কিসের ভাষা ভাই? আমরা আমার দেশে থাকি না, আমরা দেশে থাকি না। ঠিক আছে, আপনি বলেন কেন যে আল্লাহ আকবার একবারই ছাড় দেয় না? আমাদের প্রত্যেকটা এই প্রোগ্রামে দেখো না, এই জায়গাতে আমি কি বুঝতে পারছি, চাকে শোনেন না না, এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো একবারই দিছে আল্লাহ আকবার, হাম্মাম করতে আর দেয়নি, এটা ঠিক না। তার মানে দিছে তো না? তার মানে দেয়নি, দিছে তো। একবার দেখ 10 বার দেখ দিছে। আপনারা কোন আওয়ামী লীগের মধ্যে দিছে? আপনি তো বললেন একবারই দিছে আর দেয়নি, এটা তো ঠিক না। আমি একটু আমার প্রধান বক্তার সাথে দ্বিধা করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাম সাহেব বলছেন, এটা তারপর কি বলছেন আমি আসলে এই করি, যখন বলছে একবার বলেছেন আমি সেটাকে দ্বিধা করেছি। আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ইসলাম সকল মুসলমানের সম্পদ।
কারণ কেউ যদি মনে করে এটা আমার ইসলাম আমার একাডি আর করো না, এটা তো সঠিক না। যারা ক্ষমতার থাকতে যা করেনি, এরা ক্ষমতার যাওয়ার আগেই তার সাথে বেশি করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? রাধাবার সাথে আউট হয়ে গেছে। মাহফিলে যারা যাবেন, কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না, একেবারে পাইটা ফেলাবেন, পারমিশন দিলাম, আমার নামে যেন কেস দেয়, আমি কয়ে দিছি। আর হুজুরেরা আপনাদের বলি, বেদবি নিয়েন না। আপনারা কোন আক্কেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মঞ্চে আপনাদের পাশে বসতে দেন? ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার? পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছেন নাকি? ওই গুলো ক্ষমা দেখবার আসছে, তা তো আসে নাই। আমি দুঃখিত, মুখ খারাপ করলাম হুজুর, বেয়াদবি মাফ করে দিয়েন, কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায়। তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন? আপনার ওয়াজে জমায়েতের ফুটেজ খাবার আসে, ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবে না, কথাও কবার পারে না। আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে, এটি এসে সে দেখায় যে আমি মেলা বড় নেতা। এগুলোর পাত্তা দিবেন না, দাবরানি দিবেন, সাইজ হয়ে যাবে। ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন, ওই সময় কয়ে নেবেন মঞ্চে, যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে। এই হারামজাদাগুলো সেকুলার সাজে, কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায়। তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে? তুই রাজনীতি করিস তো, তুই ধর্মকে ব্যবহার করিস কেন? তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে, মঞ্চে? কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না। ওরা কয় না নির্বাচনে আসেন, রাজনীতিতে আসেন, কয় না। হ্যাঁ, এই যে দুদু ভাই কইছে, এই যে শুনেন, ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, 2.5 লাখ লাগে রাজনীতি করে। এবার কইবেন তুই এটা ওয়াজ কর, নিজে নিজে কর, দেখি হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস, পারিস নাকি দেখি। আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাঁই নাই। হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই। আমরা নতুন রাজনীতি চাই, আমরা নতুন কণ্ঠস্বর চাই, আমরা ফ্রেশ জিনিস চাই, সেকেন্ড হ্যান্ড মাল না। ইনকিলাব জিন্দাবাদ। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন সরকারের কাছে চূড়ান্তভাবে উত্থাপনের জন্য সকল প্রস্তুতি মোটামুটি সম্পন্ন করেছে, যদিও খুব অল্প সময়ের মধ্যেই কাজটি করতে হয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রিয়াজ। কিন্তু কি সংস্কারের প্রস্তাবনা যাচ্ছে সেটি নিয়ে আগ্রহ এবং মানুষের জানার আগ্রহ আছে, ব্যাপক জিজ্ঞাসা আছে। খুব বেশি কিছু জানা গিয়েছে বলে এখনো মনে হচ্ছে না, কিন্তু যেই বিষয়টি জানা গিয়েছে সেটা হলো বাংলাদেশের সংসদ ব্যবস্থা, যেটি 300 আসনে নির্বাচন, সেই সংসদীয় নির্বাচন ব্যবস্থাকে দুকক্ষ বিশিষ্ট একটি সংসদ করার একটা প্রস্তাবনা চূড়ান্ত হয়েছে বলে প্রথম আলো একটি সংবাদ প্রকাশ করেছে এবং আরও অন্যান্যরা সংবাদ প্রকাশ করেছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, অর্থাৎ বর্তমানে বাংলাদেশের যে পার্লামেন্ট আছে এক কক্ষই, অর্থাৎ যারা সংসদ সদস্য জনগণের ভোটে নির্বাচিত হন, ইনক্লুডিং দ্য রুলিং পার্টি চিফ, অর্থাৎ বিএনপি হলে বিএনপির প্রধান, তিনিও সংসদ সদস্য হিসেবে সংসদে বসবেন 300 আসনের এমপির একজন হিসেবে, এবং তারা মিলে সরকারটা পরিচালনা করবেন। যেই দল সর্বোচ্চ ভোট পাবে সেই দল সরকার পরিচালনা করবে, যেই দল দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাবে তারা বিরোধী দলে বসবে। এটাই হলো এক কক্ষ বিশিষ্ট সংসদ। আর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণায় বলা হচ্ছে, যেটার চূড়ান্ত প্রস্তাবনাটা সংস্কার কমিশন দিচ্ছে, সেখানে বলা হচ্ছে যে মোট আসন হবে 300 না, আসন হবে 505টি। এর মধ্যে 400 আসন হবে নিম্নকক্ষে, অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত হবে 300 জন সংসদ সদস্য যেভাবে হচ্ছে, আর এর বাইরে আরও 100 জন হবে, তারাও জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে, তারা হবে নারী, সংরক্ষিত নারী। কিন্তু বিগত আমলে যেমন নারী সংরক্ষিত বলতে যারা সংখ্যানুপাতিকভাবে যেই দলের যতগুলো আসন যতগুলো ভোট, তারা সংখ্যানুপাতিকভাবে অন্যান্য দলকে একজনকে পছন্দসই, একজন ব্যবসায়ীর স্ত্রী কিংবা কাছের মানুষ, শিল্পী, গান গাইতে পারে ভালো বলে তাকে সংসদে আনা দরকার, এই যে চাওয়া পাওয়ার যে বিষয় সেটা আর না। তারা বলছেন নতুন এই প্রস্তাবনায় যে 100 যে সংরক্ষিত নারী সংসদ সদস্য হবেন তারাও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। তো টোটাল 300 সংসদ এবং 100 নারী। উল্লেখযোগ্য বিষয়, এই যে 505টি আসনের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু এমন না যে সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্বিন্যাস করা হবে, না, সংসদীয় আসন 300ই থাকবে। 300-র সাথে আরও 100 যোগ হবে
সংরক্ষিত আসনের নারী হিসেবে যারা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখন তারা 300 আসনের মধ্যে কোন জায়গাগুলোকে নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, কনস্টিটিউয়েন্সি গড়ে তুলবেন, এটি যতক্ষণ না প্রকাশিত হচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না, কিন্তু ধারণাটা এরকম। আর বাকি আরেকটি কক্ষ অর্থাৎ উচ্চ কক্ষর যে বিষয়টা ধারণা বলা হচ্ছে, সেখানে থাকবেন 105 জন। কারা হবেন এই 105 জন? 105 জন হবেন সংখ্যানুপাতিক নির্বাচনের ভিত্তিতে, পিআর ভিত্তিতে নির্বাচিত সংসদ সদস্যরা। এখন সংখ্যানুপাতিক নির্বাচন, সংখ্যানুপাতিক ভোটের সংসদ সদস্য, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, এই ধারণার সাথে আমরা পরিচিত নই, কিন্তু বিষয়টি আলোচনায় আছে, রাজনৈতিক দলের আলোচনার টেবিলে এসেছে এর আগে। আমি এখন এটি এর বাইরে যে বিষয়টি আছে সেটি হলো যে আরও কিছু বিষয় বিটিভি একটি সংবাদ দিয়েছে, যেই সংবাদে তারা গ্রাফিক্স আকারে বলছে, যেহেতু এখনকার বিটিভির সংবাদে একটু বিশ্বাস করাই যায় নিশ্চয়ই, এবং তারা ইন্টারভিউ করেছে প্রফেসর আলী রিয়াজকে। সেখানে তারা বলছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা একটা লক্ষ্য, টানা 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী যেন না হতে পারে সেটা একটা বিধান, প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান কোনোভাবেই যেন এক ব্যক্তি না হন সেটা নিশ্চিত, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আর সংবিধানের 70 অনুচ্ছেদ পরিবর্তন আনা সহ নানান প্রস্তাব। বোঝাই যাচ্ছে যে বেশ কিছু জায়গা, যেই জায়গাগুলো আমাদের ভাবনার বিষয়, যেমন সংবিধানের 70 অনুচ্ছেদ, এটি একটি বড় আলাদা আলোচনার দাবি রাখে। ফ্লোর ক্রসিং, দ্বিকক্ষ বিশিষ্ট সংবাদ আলাদা আলোচনার দাবি রাখে। একবারের বেশি, যারা 2 বারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী না হতে পারেন, তার মানে শেখ হাসিনা 3বার যে প্রধানমন্ত্রী ছিলেন সেই বিধান আর থাকবে না। সামনে বিএনপি, তারেক রহমান অথবা খালেদা জিয়া কিংবা জামাতের যেই ক্ষমতায় আসুক, 2 বারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সেই আলোচনা। রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতির মাজার জিয়ারত করার সারা কোনো ক্ষমতা নেই, বিচারপতির নিয়োগ রাষ্ট্রপতি দিবেন কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। সুতরাং এখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির আলাদা ক্ষমতা বলে কিছু নাই, সব ক্ষমতা প্রধানমন্ত্রীর। এই ধরনের নানান বিষয়, প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা আলোচনা আমি করব। আজকের বিষয় যেহেতু সামনে এসেছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সেটি কতখানি ভালো কতখানি খারাপ সেটি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব শাহেদ আলম শোর এই আলোচনায়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যেই ধারণা দেয়া হচ্ছে এবং যে নির্বাচনের কথা বলা হচ্ছে, যেখানে আসন সংখ্যা হবে 505টি, 300 সংসদীয় আসনে 300 জন সংসদ সদস্য হবেন, 100 জন সংরক্ষিত নারী আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে, বাকি 105টি উচ্চকক্ষে সংখ্যানুপাতিক ভিত্তি থেকে তারা মনোনীত হবেন না নির্বাচিত হবেন পরিষ্কার নয়, কিন্তু সংখ্যানুপাতিক শব্দটা এসেছে। সংখ্যানুপাতিক কি? সংখ্যানুপাতিক হলো যে ধরুন দল হিসেবে একটা সংখ্যানুপাতিক বরাদ্দ থাকবে উচ্চকক্ষের এই সংসদে, যে দ্বিকক্ষ বিশিষ্টর কথা বলা হচ্ছে। সহজ হিসাবে 18 কোটি ভোটের মানুষ জনসংখ্যার দেশে একটি দল যিনি সরকার গঠন করছেন তিনি যদি 10 কোটি মানুষের ভোট পেয়ে থাকেন, যেই দ্বিতীয় দল 2 কোটি মানুষের ভোট পেয়েছে, তার কোনো প্রতিনিধিত্ব থাকবে না, যেহেতু প্রত্যেকটা আসনে অল্প বেশি কম বেশি ব্যবধানে সবাই পরাজিত হয়েছে বলে। সেটাকে তারা রোধ করতে চাচ্ছেন এই সুপারিশে, যেন ওই 105টি আসনের মধ্যে যিনি পেয়েছেন 8 কোটি ভোট তিনি পাবেন হয়তো 80টা আসন উচ্চকক্ষে, আর 20টা আসন পাবেন যিনি 2 কোটি ভোট পেয়েছেন। এভাবে হলে কি হবে? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংসদের নিম্নকক্ষেও যেমন ওই 2 নম্বর দলটির কিছু নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে, সেটা হোক 10, 20, 30 জন, আর উচ্চকক্ষেও অন্তত 10-20টা থাকবে তার সংখ্যানুপাতিক মোট যে ভোট পেয়েছে সারা দেশে সেটার হিসেবে। বিষয়টি জটিল। কিভাবে এই সংখ্যানুপাতিক ভোটের পরে যেই সংসদীয় আসন হবে উচ্চকক্ষের, সেগুলো কি
সিলেকশন হবে না ইলেকশন হবে, অর্থাৎ ওই দল যাদেরকে মনে করবেন যে আমার দলের এই রিসোর্স পার্সন আছেন, প্রথিতযশা ব্যক্তি আছেন, তাদেরকে আমরা সংসদে আনতে চাই সরকারকে সমালোচনায় রাখার জন্য, তারা এটাকে সিলেক্ট করবেন, নাকি এটার মধ্যেও আলাদা ইলেকশন হবে, হয়ে তারপর সংখ্যানুপাতিক বরাদ্দে যিনি যার ভাগ পাবে বেশি থাকবে তারা সংসদে আসবে। এগুলো অনেক বিষয়, এগুলো এখনো পরিষ্কার নয়। কিন্তু পরিষ্কার যেটা, সেটা হলো দ্বিকক্ষ বিশিষ্ট একটা সংসদের প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে যাচ্ছে, সেটি আজকের আলোচনা। আমি শেষ করব যে এই আলোচনাটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়টির ভালো দিক কি মন্দ দিক কি নিশ্চয়ই আপনাদের জানার আগ্রহ আছে। দেখুন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের আইডিয়াটা এটা নতুন নয়, এটা বড় দল হিসেবে বিএনপি দিয়েছে, এর আগে দিয়েছে, এবং কি বিএনপি বলেছে সমাজের যেসব বুদ্ধিজীবী আছেন, জ্ঞানী মানুষ আছেন, গুণী মানুষ আছেন, তাদেরকে সংসদে কিভাবে আনা যায় সেই ব্যাপারে, তাদেরকে উচ্চ কক্ষে কিভাবে রাখা যায়, আইন প্রণয়নের সাথে কিভাবে রাখা যায়, একইভাবে জনগণের ভোটে যারা সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন দুইটা মিলে কিভাবে আইন প্রণয়ন করা যায়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বিএনপির অন্যতম নির্বাচনী বড় ইশতেহার। সুতরাং দল হিসেবে বিএনপি এটাতে আপত্তি করবে না, জামাতে আপত্তি করার কথা না, অন্য কোনো দল আপত্তি করার কথা না, এটা স্বাগত জানাবে। কোথায় আপত্তিটা জানাবে সেটা হলো সংখ্যানুপাতিক যেই আসন বন্টের যে ধারণা, যেখানে যেসব রাজনৈতিক দল সারা দেশে যত ভোট পাবে তার পার্সেন্টেজ অনুযায়ী সংসদেও তার একটা পার্সেন্টেজ প্রতিনিধিত্ব থাকবে উচ্চ কক্ষে, সেই জায়গাটিতে বিএনপি এর আগে রাজি হয়নি বলে আমরা জেনেছিলাম। আমরা জানি না এখনকার অবস্থা কি। আমি আমার ব্যক্তিগত মতামত যদি জানতে চান, আমি বলবো যে এই যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেখানে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে অবশ্যই আমি, এবং 100 নারী সরাসরি, এমন না সিলেকশন না, দলীয় প্রধান ভাবছেন কাউকে সংসদে আনার দরকার না, সরাসরি যে নির্বাচন করার যে আইডিয়াটা দেওয়া হয়েছে তাতে আমি দারুণভাবে খুশি এই কারণে যে আমি আমার সমস্ত কর্মকাণ্ড, বক্তৃতা, বিবৃতির মধ্য দিয়ে বলার চেষ্টা করেছি নারীর ক্ষমতায়ন, এবং সেটাই আমাদের ভবিষ্যৎ। একটা দেশের 50% জনগোষ্ঠী নারীকে যদি ব্যাপকভাবে আপনি রাজনীতিতে না আনতে পারেন তাহলে আপনার জনগোষ্ঠী পিছিয়ে যাবে। ডক্টর ইউনূস নিজেও একজন নারী উদ্যোক্তাদের ব্যাংকার হিসেবে সারা বিশ্বে পরিচিত, সুতরাং তার এই বিষয়ে খুব আগ্রহ আছে, আমারও আগ্রহ আছে, অন্য সবার আগ্রহ আছে। কিন্তু নারীদেরকে সরাসরি ভোটে নেতৃত্বের মাধ্যমে রাজনীতিতে নিয়ে আসার ব্যাপারে অনীহা আছে ইসলামী রাজনৈতিক দলগুলোর, বিশেষত জামায়াতি ইসলামের। আপনারা মানেন আর না মানেন, এখন পর্যন্ত জামাত ইসলামের একজন সামনের নারী লিডার নেই যিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংসদের সুপারিশ যেটি এটা হয়, জামাত ইসলাম বাধ্য হবে তাদের নারী লিডারদেরকে সামনে আনতে। যারা ভিতরে ভিতরে গোপনে রাজনীতি করেন, সমর্থন করেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এইভাবে যদি হয় সরাসরি নির্বাচনের মাধ্যমে জামায়াতে ইসলাম তখন বাধ্য হয়ে নারী নেতৃত্বকে সামনে নিয়ে আসবে। যে এই নারী নেতৃত্ব হারাম বলে ইসলামে তারা একসময় রাজনীতি করে ফায়দা নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পরে আবার ঠিকই বিএনপির নেতৃত্বে, নারী খালেদা জিয়ার নেতৃত্বে তারা রাজনীতি করেছে, কিন্তু এখন নিজেরা তারা কোনোদিন সংসদ সদস্য হিসেবে কোনো নারী প্রার্থীকে সামনে আনেনি, এবার তাদের আনতে হবে। প্রথম অসুবিধাটা কোথায়, যেটা বিএনপি চাচ্ছে জামাত ইসলাম চাচ্ছে না, কিন্তু অন্য যে জায়গাটিতে বিএনপির আপত্তি আছে সেটা হলো সংখ্যানুপাতিক আসন বন্টন, যেখানে বিএনপি মনে করে যে এই সংখ্যানুপাতিক আসন বন্টন হলে সংসদে একটা ক্যাওয়াস তৈরি হবে। কোনো একটা সিদ্ধান্ত গ্রহণের জন্য অধিকাংশ সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত পাশ হয়, যেখানে যিনি সরকার গঠন করেন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তাদের সিদ্ধান্ত গ্রহণে অনেক স্বাধীনতা থাকে। কিন্তু সংখ্যানুপাতিক হলে যিনি 20% ভোট পেয়েছেন তারও যে পার্সেন্টেজ থাকবে তার মতামত নিতে হবে, এবং এইটার মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত অনেক ব্যক্তি গোষ্ঠী সংসদে তাদের প্রতিনিধিত্ব তৈরি হতে পারে। অনাকাঙ্ক্ষিত বলতে আমি কি বোঝাতে চেয়েছি, এটি নিয়ে পৃথিবীর নানা দেশে বিতর্ক আছে। অনেকে বলার চেষ্টা করছেন বাংলাদেশের প্রায় 170টি দেশের পার্লামেন্টের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন। সংখ্যানুপাতিক নির্বাচন এশিয়াতে মাত্র নেপালে আছে। আমি জানি না নেপালের পার্লামেন্ট কতটা কার্যকর। পৃথিবীতে যুক্তরাষ্ট্রেও সংখ্যানুপাতিক পার্লামেন্ট নেই। এখানে রাজ্যগুলোর যে নির্বাচন ব্যবস্থা সেখানে উইনার টেক্স অল, অর্থাৎ
ক্যালিফোর্নিয়া রাজ্যের যে 38টি কিংবা 40টি ইলেকট্রাল ভোট আছে, যিনি ভোট পাচ্ছেন 51%, তিনি সব নিয়ে নিচ্ছেন, রিপাবলিকান অথবা ডেমোক্র্যাট দল। আর যে 49% ভোট পাচ্ছে তার কোনো প্রতিনিধিত্ব নেই। সুতরাং এইটার সংখ্যানুপাতিক নির্বাচন যুক্তরাষ্ট্রে হয় না। বাংলাদেশে এই সংখ্যানুপাতিক নির্বাচনের বিধান আনলে একটা ক্যাওয়াস তৈরি হতে পারে, এবং সংখ্যানুপাতিক নির্বাচনের ঝামেলায় যেই জায়গাগুলো বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনি না চাইলেও এমন কোনো দল গোষ্ঠী যারা সংসদে প্রবেশ করতে পারে যেটা একটা দেশের সামগ্রিকভাবে সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতে স্থিতিশীলতার জন্য বিনষ্টকর হতে পারে। ধরুন ইসকন নামক একটি রাজনৈতিক দল, যেটাকে আপনারা পছন্দ করেন না, ইসলাম সংগঠন, তারা তাদের সমর্থিত একটা গোষ্ঠী সংসদে এসে প্রবেশ করলো। ধরুন হিজবুত তাহরির কিংবা কট্টর আরও ডানপন্থী গোষ্ঠী, তাদের একটা প্রতিনিধি সংসদে এসে প্রবেশ করলো। এরকম বিষয় ঘটতে পারে যেটা বর্তমান প্রচলিত ব্যবস্থায় নির্বাচনে ঘটার সম্ভাবনা নেই। এটা হলো নেগেটিভ দিক। কিন্তু পজিটিভ দিকটা কি? সেটা হলো সংবিধান, সংসদ, আইনসভা যে সবার, সেইটা একটা ভাব তৈরি হতে পারে এটার মধ্য দিয়ে। এবং সরকার যেই নির্বাচিত হবে তারা যেন স্বৈরাচারী না হয়ে ওঠে, তারা যেন জবাবদিহিতা তাদের নিশ্চিত থাকে, সেই একটা বিষয় এখানে থাকার সুযোগ থাকবে যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয় এবং সংখ্যানুপাতিক নির্বাচনের একটা বিষয় হয়। যে জবাবদিহিতা এখনও আছে, কিন্তু সংসদে প্রধান বিরোধী দল তাদের কোনো প্রস্তাবই হয়তো গৃহীত হলো না, এটা রেকর্ডেড থাকে যে তারা একটা প্রস্তাব করেছে কিংবা কোনো জায়গায় বিরোধিতা করেছে, কিন্তু তাদের কোনো সিদ্ধান্ত গৃহীত হয় না। সংখ্যানুপাতিক হলেই যে গৃহীত হবে এমন না, সংখ্যানুপাতিক হলে গৃহীত হওয়ার কোনো সুযোগ থাকবেও না। কিন্তু সংবিধানের 70 অনুচ্ছেদ, অর্থাৎ যেই দলের আমি সংসদ সদস্য, আমার এই দলের নীতি পছন্দ হলো না, আমি এই দলের নীতির বাইরে যে বিরোধী দল যে প্রস্তাব আনছে সেটাতে আমি ভোট দিলাম, সেটা যদি হয় তখন হয়তো রিয়েল পরিবর্তন আসবে। সেটা কি হবে? ভিন্ন আলোচনা, ফ্লোর ক্রসিং। সংবিধান নিয়ে ক্রমাগত আমি আলোচনা করব শাহেদ আলম সাথে। তো আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।